আসসালামু আলাইকুম। আমরা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এই সাবজেক্টের মডিউল 2 থেকে অর্থাৎ মডিউল বি থেকে আলোচনা করছি। অনেক গুরুত্বপূর্ণ। প্রথম এবং দ্বিতীয় দুইটি মডিউলই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো এখানে এই প্রশ্নটা বলা আছে যে 3 ধরনের ডাটাবেস ব্যাকআপ কি কি বা ডাটাবেস ব্যাকআপ কি কি তাদের প্রত্যেকের ব্যাখ্যা করুন। কোনটি আপনার ব্যাংক এফআই এর জন্য উপযুক্ত? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ ডাটাবেস ব্যাকআপ কত ধরনের কি কি, কোনটি আপনার ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ? তাহলে ডাটাবেস ব্যাকআপ সিস্টেম যে জিনিসটা, এটা আমরা সাধারণত জানি ব্যাকআপ সিস্টেমটা হচ্ছে যে সংরক্ষণ করে রাখা, তাই না? যে কোনো ব্যবহৃত জিনিস বা অব্যবহৃত জিনিস আমরা আরেকটা জায়গায় সংরক্ষণ করে রাখা, যেটা আমরা এই ডাটা হারিয়ে গেলে বা যে কোনো মুহূর্তে আমরা সেখান থেকে সংগ্রহ করতে পারি। তাহলে ব্যাকআপটা, এই ধরনের ব্যাকআপ ব্যাংকে হচ্ছে 3 ধরনের, তাই না? 3 ধরনের ব্যাকআপ। তো 3 ধরনের ব্যাকআপের মধ্যে সম্পূর্ণ ব্যাকআপ, তারপর আছে ক্রমবর্ধমান ব্যাকআপ এবং ডিফারেনশিয়াল ব্যাকআপ। তো আমরা শুধু প্রশ্ন যখন লিখব সম্পূর্ণ ব্যাকআপ কাকে বলে, ক্রমবর্ধমান কাকে বলে এবং ডিফারেনশিয়াল কাকে বলে সেটাও লিখব। ব্যাকআপ অপারেশনের সবচেয়ে মৌলিক এবং সম্পূর্ণ ধরনের একটি সম্পূর্ণ ব্যাকআপ। নাম অনুসারে এই ধরনের ব্যাকআপ সমস্ত ডেটার একটি কপি স্টোরেজ ডিভাইসে তৈরি করে, যেমন একটি ডিস্ক বা টেপ। পুনরুদ্ধার অপারেশন সহজ এবং এর জন্য কম সময় লাগে, কারণ শুধুমাত্র সর্বশেষ ব্যাকআপের ফলে ডেটা সম্পূর্ণ পুনরুদ্ধার করা যায়। তাহলে সম্পূর্ণ ব্যাকআপ বলতে আমরা আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো তো ক্রমবর্ধমান পরিবর্তনশীল। তাহলে এখানে সম্পূর্ণ ডাটাই আমাদের পরিবর্তন হয়ে একটা ডিস্কে আমরা রেখে দিই, সেটা হচ্ছে সম্পূর্ণ ব্যাকআপ। ক্রমবর্ধমান ব্যাকআপ হচ্ছে যে ক্রমবর্ধমান ব্যাকআপ অপারেশনের ফলে কেবলমাত্র সেই ডেটা অনুলিপি করা হবে যা কোনো ধরনের শেষ ব্যাকআপ অপারেশনের পর থেকে পরিবর্তিত হয়েছে। মানে বিষয়টা এরকম, আপনি সাপোজ ধরুন সেভিংস অ্যাকাউন্টে, সহজ একটা উদাহরণ, আমাদের সিরিয়াল আছে, এটা হচ্ছে মিস্টার রহিম, 2 নম্বর মিস্টার করিম, 3 নম্বর মিস্টার খলিল, 4 নম্বর মিস্টার জলিল, 5 নম্বর মিস্টার এরকম আছে অনেক কিছু। আচ্ছা, তো আমরা যখন এই সম্পূর্ণ ব্যাকআপ, এই ব্যাকআপটা সম্পূর্ণ অংশটুকু যখন একটা ডিস্কের মধ্যে বা কোনো এক জায়গায় রেখে দিব, সেটার নাম হচ্ছে আমাদের কাছে সম্পূর্ণ ব্যাকআপ যেটা। আর ক্রমবর্ধমান ব্যাকআপ মানে আমরা মানে গতদিন আমাদের 5 নাম্বার পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট হয়েছে, আজকে হচ্ছে 6 নাম্বার। তো 6 নাম্বার নাম যেটা, তাহলে আজকে শুধু 6 নাম্বারটা অ্যাড হবে, 5 পর্যন্ত তো আছে, 6 নাম্বার অ্যাড হবে, এইরকম। সম্পূর্ণটা আনার দরকার নেই, শুধু যেটা আমাদের পরিবর্তিত হয়েছে সেটাই শুধু আসবে। এটা হচ্ছে ক্রমবর্ধমান। এখানে খেয়াল করুন, এটি ক্রমবর্ধমান ব্যাকআপ অপারেশনের ফলে কেবলমাত্র সেই ডেটা অনুলিপি মানে কপি করা হবে বা সংগ্রহ করে রাখা হবে যে কোনো ধরনের শেষ ব্যাকআপ অপারেশনের পর থেকে পরিবর্তিত হয়েছে। মানে শেষ ব্যাকআপের পর আমাদের সর্বশেষ ব্যাকআপ হয়তো 5 নম্বর পর্যন্ত ছিল, সর্বশেষ ব্যাকআপ 5 নম্বর পর্যন্ত ছিল। আমাদের আজকের দিনে 6 নাম্বার একজন সেভিংস অ্যাকাউন্ট খুলছে মিস্টার কুদ্দুস। এই মিস্টার কুদ্দুসের অ্যাকাউন্টটা জাস্ট এই কুদ্দুসের এটাই শুধু আমরা এখানে এই ব্যাকআপে অ্যাড করতেছি। এর নাম হচ্ছে ক্রমবর্ধমান। মানে আগে যা ছিল সেটা তো আছে, আজকে শুধু নতুন করে যে অংশটুকু হলো সেই অংশটুকু অ্যাড করবো। ডিফারেনশিয়াল ব্যাকআপ, একটি ডিফারেনশিয়াল ব্যাকআপ অপারেশন ক্রমবর্ধমানের অনুরূপ। প্রথমবার এটি সঞ্চালিত হয়, মানে এখানে যেরকম ওই রকমই ডিফারেনশিয়াল ব্যাকআপ। এতে একটি পূর্ববর্তী ব্যাকআপ থেকে পরবর্তীত সমস্ত ডেটা অনুলিপি করবে। যাই হোক, প্রতিবার এটি চালানোর পরে এটি পূর্ববর্তী সম্পূর্ণ ব্যাকআপ থেকে পরবর্তী সমস্ত ডেটা অনুলিপি করবে। এভাবে এটি পরবর্তীত ক্রিয়াকলাপ বৃদ্ধির চেয়ে বেশি ব্যাকআপ করা ডেটা সঞ্চয় করবে, যদিও সাধারণত সম্পূর্ণ ব্যাকআপের চেয়ে অনেক কম। তাহলে আমাদের সম্পূর্ণ ব্যাকআপ এবং ক্রমবর্ধমান ব্যাকআপ, এই দুটা ব্যাকআপের আর কি আমাদের
পরের ভার্সন হচ্ছে ডিফারেনশিয়াল ব্যাকআপ। এখানে আমাদের সম্পূর্ণ ব্যাকআপ তো থাকতেছে, তারপরে আমাদের পরবর্তী ক্রমবর্ধমান যে ব্যাকআপ আছে সেই ব্যাকআপের অংশটুকু এখানে আমাদের অ্যাড করতে হয়। তো আমাদের সম্পূর্ণ ব্যাকআপের এখানে যত ডাটা আছে সম্পূর্ণ ডাটাগুলো নতুন করে আমরা সঞ্চয় করে থাকি, সেটা সম্পূর্ণ ব্যাকআপ। আর ডিফারেনশিয়াল ব্যাকআপ আমাদের এই দুইটা ব্যাকআপ, সম্পূর্ণ ব্যাকআপ এবং ক্রমবর্ধমান যে ব্যাকআপ আছে সেই ব্যাকআপের অনুরূপ। তো আমরা এত কিছু জানার চেয়ে আমাদের ডাটাবেস ব্যাকআপ কত ধরনের এটা শুধু আমরা জানবো, যে নামের সাথে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি। ইনক্রিমেন্টাল ফুল ব্যাকআপ, দেখুন এটা ইংরেজি ভাষায় আছে ফুল ব্যাকআপ, তারপরে আছে ইনক্রিমেন্টাল ব্যাকআপ, তারপরে আছে ডিফারেনশিয়াল ব্যাকআপ। তো আমাদের ব্যাংকের জন্য কোন ব্যাকআপ বেশি উপযুক্ত, মানে আপনি আমি যে ব্যাংকে জব করি সে ব্যাংকের জন্য কোন ব্যাকআপ বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য পূর্ণ এবং বর্ধিত ব্যাকআপের সংমিশ্রণই প্রায়শই সবচেয়ে বেশি উপযুক্ত। আচ্ছা, তো সম্পূর্ণ ব্যাকআপগুলির সমস্ত ডেটার একটি বিস্তৃত স্ন্যাপশট প্রদান করে, ন্যূনতম ডাউনটাইম সহ দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করে, যা পরিষেবা ধারাবাহিকভাবে বজায় রাখে এবং নিয়ন্ত্রণ প্রয়োজনীয়তা পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ক্রমবর্ধমান ব্যাকআপগুলি শুধুমাত্র শেষ ব্যাকআপের পর থেকে পরিবর্তনগুলি ক্যাপচার করে, যা আরও সঞ্চয় দক্ষ এবং দ্রুত ব্যাকআপ প্রক্রিয়া অফার করে। এটি নিয়মিতভাবে প্রক্রিয়াকরণ সংরক্ষণ করা প্রয়োজন এমন ডেটার পরিমাণ হ্রাস করে। যা এরকম থাকে না যে প্রত্যেক দিন আমাদের ডেটা হচ্ছে আমাদের ইয়ে করা প্রয়োজন, এরকম ডেটা পরিমাণ হ্রাস করে এই দুই ধরনের ব্যাকআপের একত্রিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি দক্ষতার সাথে পুনরুদ্ধারের গতির ভারসাম্য বজায় রাখতে পারে। এবং অর্থাৎ আমাদের ইনক্রিমেন্টাল ব্যাকআপ এবং সম্পূর্ণ ব্যাকআপ এই দুই ধরনের ব্যাকআপ পদ্ধতি আমাদের ব্যাংকের জন্য উপযুক্ত। বিকল্প ডেলিভারি চ্যানেল বা অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল। তো বিকল্প ডেলিভারি চ্যানেল কেন্দ্রীভূত ডাটাবেসের পরিবর্তনগুলি ব্যাংকগুলিকে ই-ব্যাংকের শুরুতে সহায়তা করে। ই-ব্যাংকিং বিভিন্ন ইলেকট্রনিক ব্যাংকিং চ্যানেল যেমন এটিএম, পিওএস, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস এবং অ্যালার্ট ব্যাংকিং, ই-কমার্স, এম-কমার্স, কল সেন্টার কভার করে। এই ইলেকট্রনিক চ্যানেলগুলি ব্যবহার করে ব্যাংকগুলি তাদের গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং পরিষেবা দিতে পারে। এই ইলেকট্রনিক চ্যানেলগুলি সম্মিলিতভাবে বিকল্প চ্যানেল বলা হয়। তাহলে বিকল্প চ্যানেলগুলো কোনগুলো, যে আমরা ইন্টারনেট ভিত্তিক যে সেবাগুলো আছে, ব্যাংকিং যে সেবাগুলো আছে, ব্যাংকে গিয়ে সেবা নেওয়ার পরিবর্তে ইন্টারনেট ভিত্তিক যে ব্যাংকিং সেবাগুলো আছে এই সেবাগুলো দেওয়াটার নামই হচ্ছে বিকল্প ডেলিভারি চ্যানেল। তো এই সেবাগুলো আমাদের বিভিন্নভাবে দিয়ে থাকি, এটিএম এর মাধ্যমে দিয়ে থাকি, আমাদের পিওএস মানে পজ মেশিন যেটাকে বলে পজ মেশিন, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস, কল, অ্যালার্ট ব্যাংকিং, এই সবগুলো আমরা অফার করে থাকি কাস্টমারকে। এই ইলেকট্রনিক চ্যানেলগুলো ব্যবহার করে ব্যাংকগুলি তাদের গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং পরিষেবা দিতে পারে। তাহলে ইলেকট্রনিক চ্যানেলগুলি সম্মিলিত ভাবে বিকল্প ডেলিভারি চ্যানেল বলা হয়। আচ্ছা, স্ট্যান্ডঅ্যালোন সিস্টেম কি? ব্যাংক অটোমেশন স্ট্যান্ডঅ্যালোন পদ্ধতির কিছু সুবিধা এবং অসুবিধা উল্লেখ করুন। অনেক গুরুত্বপূর্ণ স্ট্যান্ডঅ্যালোন সিস্টেম। তো স্ট্যান্ডঅ্যালোন সিস্টেম হলো এক ধরনের সফটওয়্যার বা কম্পিউটার সিস্টেম যা কোনো নেটওয়ার্কের সাথে সংযোগ বা অন্য কোনো সিস্টেমের সাথে সম্পদ বা তথ্য ভাগ করা ছাড়াই স্বাধীনভাবে কাজ করে। তো আমরা স্বাভাবিকভাবে স্ট্যান্ডঅ্যালোন বলতে কি বুঝি? স্ট্যান্ডঅ্যালোন এফডিআর, হ্যাঁ, আপনারা তো সাধারণত করে থাকেন তাই না ব্যাংকে। স্ট্যান্ডঅ্যালোন এফডিআর মানে কি? মানে আমরা ব্যাংকের অনেক গ্রাহক দেখি তার নিজের নামে এফডিআর করতে চায় না, তাই না? মানে সরি, নিজের নামে এফডিআর করতে চায় না এমন না, যে তার এফডিআর করতে গেলে আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হয়, তাই না? কিন্তু আমাদের অনেক ক্লায়েন্ট আছে তারা অ্যাকাউন্ট করবে না, এফডিআর করবে। যেটা আমরা অনেক সময় কিন্তু আমরা জানি যেটা আমাদের হয়তো ব্যাংকের রুলস এর বাইরে বা রেগুলেশনের বাইরে, বা যেটার জন্য আমাদের স্ট্যান্ডার্ড, এটাকে বলে স্ট্যান্ডার্ড এফডিআর। তো এই স্ট্যান্ডার্ড এফডিআর এর জন্য হয়তো আমাদের বড় বড় সার্ভিটেলি হেড বা আমাদের ক্লাস্টার হেড এদের কাছে অনুমতি নিতে হয়। তো এখন ওই কাস্টমার নাসরবান্দা করবেই যে অ্যাকাউন্ট আমি করব না,
কারণ অ্যাকাউন্ট করলে ওই যে এক্সেস ডিউটি অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। এই জন্যই সে নিজের নামে অ্যাকাউন্ট করবে না, কিন্তু নিজের নামে সে অ্যাকাউন্ট ছাড়া করবে এফডিআর। এই এফডিআর কে বলে স্ট্যান্ড অ্যালোন, অর্থাৎ স্বতন্ত্র। এখানে স্ট্যান্ড অ্যালোন ডাইরেক্ট উল্লেখ আছে, এটা বাংলা হচ্ছে স্বতন্ত্র, স্ট্যান্ড অ্যালোন, স্বতন্ত্র সিস্টেম বা স্ট্যান্ড অ্যালোন সিস্টেম। তাহলে স্ট্যান্ড অ্যালোন সিস্টেম বা হলে এমন এক ধরনের সফটওয়্যার বা কম্পিউটার সিস্টেম যা অন্য কোনো সংযোগ এবং অন্যান্য সিস্টেমের সাথে তথ্য ভাগ করা ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারে। তাহলে এই যে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কাজ করে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিস্টেম, যে অন্য কোনো সিস্টেম বাদে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। বাংলাদেশে 1980-র দশকে ব্যাংকিং এর প্রেক্ষাপটে গ্রাহক লেজার কম্পিউটারাইজ করার জন্য একক সিস্টেম ব্যবহার করা হয়েছিল। এই সিস্টেমগুলি একটি শাখায় একটি একক ব্যাংক ইনস্টল করা হয়েছিল এবং ব্যাংক কাউন্টার লেনদেনের সময় গ্রাহকের অ্যাকাউন্ট ডেবিট ও ক্রেডিট এন্ট্রি পোস্ট করার জন্য প্রাথমিকভাবে ব্যবহৃত হয়েছিল। কম্পিউটার বেক্সি ব্যাংক নামে বাংলাদেশের প্রথম স্বতন্ত্র ব্যাংকিং সফটওয়্যার বিকাশে অগ্রগামী ছিল। আচ্ছা, তাহলে স্ট্যান্ড অ্যালোন সিস্টেম মূলত আমরা তাহলে জানলাম যে সিস্টেমটা অন্য কোনো শেয়ার তথ্য ভাগাভাগি ছাড়াই যখন তারা নিজেরাই কাজ করতে পারে, সেটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন সিস্টেম। তো স্ট্যান্ড অ্যালোন সিস্টেমে আমাদের বিভিন্ন সুবিধা অসুবিধা। ব্যাংক অটোমেশনের স্ট্যান্ড অ্যালোন পদ্ধতির সুবিধা। অটোমেশন বলতে বা অটোতে কাজ হবে, অটো মানে সেখানে কোনো ব্যক্তি ছাড়া বা অটোতে আমাদের কাজ হবে, এরকম শান্ত সিস্টেমকে আমরা অটোমেশন বলে থাকি। ফেজ ছাড়া, কোনো ব্যক্তি সরাসরি কথা ছাড়া যে ধরনের কাজ হয়ে থাকে। সহজ বাস্তবায়ন, সাশ্রয়ী পরিচালনা খরচ, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা হ্রাস, স্বাধীন অপারেশন। তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যারের ক্ষেত্রে সুবিধাতে আমরা ব্যবহার করতে পারি। সহজ বাস্তবায়ন এখানে আছে, সহজ বাস্তবায়ন, সাশ্রয়ী পরিচালনা, সহজ প্রশিক্ষণের কোনো প্রয়োজনীয়তা পড়ে না, স্বাধীন অপারেশন। আর এগুলোর অসুবিধাগুলো আহ, সীমিত এক্সেস যোগ্যতা বা পরিমাপযোগ্যতা, একীকরণের অভাব, ডেটা শেয়ারযোগ্য নয়, ম্যানুয়াল ওয়ার্কফ্লো নির্ভরতা, ব্যর্থতা, একক পয়েন্ট। তো আমাদের এখানে সুবিধার চেয়ে আমাদের অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। তো সীমিত পরিমাপযোগ্য, একত্রীকরণের অভাব, ডেটা শেয়ারযোগ্য নয়, এই দুই তিনটা এখানে দেব, কিন্তু এখানে সুবিধাগুলো অনেক আছে। তাহলে স্ট্যান্ডার্লোন সিস্টেম, এটা কিন্তু আমাদের জানা জরুরি যে স্ট্যান্ডার্লোন সিস্টেমটা আসলে কি। স্ট্যান্ডার্লোন সিস্টেমটা তাহলে আমি একবার বলি যে সেই সিস্টেম যে কোনো অন্য কোনো সিস্টেমের সাহায্য ছাড়াই নিজে নিজে যখন কাজ সম্পাদন করে। বাংলাদেশে অনলাইন ব্যাংকিং এর ইতিহাস বর্ণনা করুন। ইতিহাস অনেক আছে, এখানে অনলাইন ব্যাংকিং ইতিহাসটা এটা দেখে নেবেন। প্রাথমিক পর্যায়ে ডিজিটাল নেটওয়ার্ক, ডিএন, তারপরে আছে আধা অনলাইন ব্যাংকিং, কেন্দ্রীভূত কোর ব্যাংকিং সিস্টেমের রূপান্তর। এটা পড়ে নেবেন, মজার এবং ভালো লাগবে। আধুনিক অনলাইন ব্যাংকিং বিবর্তন। আচ্ছা, কোর ব্যাংকিং সফটওয়্যার, এই যে গুরুত্বপূর্ণ। কোর ব্যাংকিং সফটওয়্যার কি? কিছু আন্তর্জাতিক কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন উল্লেখ করুন। স্থানীয়ভাবে উপলব্ধ কিছু কোর ব্যাংকিং সফটওয়্যার উল্লেখ করুন। কোর ব্যাংকিং সফটওয়্যারের 5টি কাজ। আচ্ছা, কোর ব্যাংকিং সফটওয়্যার কি? আমরা কিন্তু জানি সিবিএস বা কোর ব্যাংকিং সফটওয়্যার, হ্যাঁ, আমাদের ব্যাংকে কিন্তু এটা প্রায়শই আমরা এই শব্দটি ব্যবহার হয়, সিবিএস। মানে বিশেষ করে আইটি সেক্টরে যে ভাইয়েরা আছে তারা কিন্তু এটা ইয়া করে থাকে আর কি, বেশিরভাগ বলে থাকে। তো সিবিএসটা হচ্ছে, সেই সিবিএসটা হচ্ছে কোর ব্যাংকিং সিস্টেম। এখানে বলা আছে কোর ব্যাংকিং সফটওয়্যার বা সিবিএস একটি ব্যাংকের মূল ক্রিয়াকলাপ সম্পাদন করতে ব্যবহৃত অ্যাপ্লিকেশন, সফটওয়্যার অ্যাপ্লিকেশনকে বোঝায়।
তাহলে ব্যাংকের মূল ক্রিয়াকলাপ সম্পাদন করতে আমাদের ব্যবহৃত সফটওয়্যার অ্যাপ্লিকেশনকে বোঝায়। এই ক্রিয়াকলাপগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের লেনদেনের লেজার বজায় রাখা, গ্রাহকের তথ্য রাখা, ঋণ এবং আমানতের সুদ গণনা করা, তহবিল উত্তোলন, জমা করার জন্য অ্যাকাউন্টগুলির সামঞ্জস্য করা, এরকম। আচ্ছা, সিবিএস এই প্রক্রিয়াগুলিকে স্বয়ংক্রিয় করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি ব্যবহার করে এগুলোকে সহজ, আরো দক্ষ, অনায়াসে এবং খরচ সাশ্রয়ী করে তোলে। ডিজিটাল ডেটা ডিজিটাল আকারে ব্যাকএন্ড ডাটাবেসে সংরক্ষণ করে এবং একই সফটওয়্যারটি একটি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে অ্যাক্সেস করতে পারে, যাতে গ্রাহকরা যে কোনো শাখা থেকে ইন্টারনেট ব্যাংকিং বা এটিএম সুবিধার মাধ্যমে তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন। তাহলে সিবিএসটা হচ্ছে মূলত আমাদের ব্যাংকের যে মূল কাজগুলি, এই মূল কাজগুলি সিবিএস সফটওয়্যারের মাধ্যমে। সিবিএস হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে ব্যাংকের এই কাজগুলি আমরা করে থাকি। সাধারণ লেজার, গ্রাহকের হিসাব রাখা, ঋণের আমানত, ঋণের সুদ, যে জিনিসটা যে সফটওয়্যার মাধ্যমে করে থাকি সেটা হচ্ছে আমাদের সিবিএস, কোর ব্যাংকিং সফটওয়্যার। কিছু আন্তর্জাতিক কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন উল্লেখ করুন, মানে সফটওয়্যার গুলো কি কি আছে। এখানে অনেক আছে, আপনার ব্যাংকেরটাও থাকতে পারে এখানে। টেমোনোসের T24, ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, তারপরে আছে ইনফোসিসের ফিনাকল। ফিনাকলটা অনেক এটা আপনার ব্লাড ব্যাংক ইউজ করে, তাই না? ফিনাকল অনেক ভালো। তারপরে আছে মাইসিসের সমীকরণ, টাটা কনসালটেন্সির টিসিএস বা ব্যান সিএস, পেয়ারলেসের ইন্টেলেকচুড। এরকম এখানে অনেক আছে, এগুলাতে আপনার ব্যাংকেও এই সফটওয়্যার গুলো হয়তো ইউজ করে থাকে। হ্যাঁ, আচ্ছা, স্থানীয়ভাবে উপলব্ধ কিছু কোর ব্যাংকিং সফটওয়্যার, মানে স্থানীয়ভাবে আমরা এটা পেয়ে থাকি। ফ্লোরা সিস্টেম একেবারে প্রথম অবস্থা, মানে ব্যাংকিং এর প্রথম দিকের যে সিস্টেম, আমি যখন ইসিএল এ ছিলাম তখন এই ফ্লোরা সিস্টেম ছিল। এখন তো ইসিএল অলরেডি এনেছে আলটিমাস, যে কি বলে। আচ্ছা, তাহলে এই ফ্লোরা ব্যাংক অনলাইন, তারপরে আছে লিডস কর্পোরেশনের ব্যাংক আলটিমাস, তারপরে আছে মিলেনিয়াম সফটওয়্যার আবাবিল। এরকম আমাদের এই সফটওয়্যার গুলো রয়েছে। তো সফটওয়্যার নাম ওরকম ভাবে চাবে না, হয়তো বা চাইতেও পারে, যেহেতু আমাদের এই সফটওয়্যার গুলো নিয়ে আমরা কাজ বাজ করি, বা আমরা প্রতিনিয়ত আপনি আপনার ব্যাংকে যে সফটওয়্যার গুলো আছে যেখানে আপনি পোস্টিংটা দিচ্ছেন, ওইটাই হচ্ছে কোর ব্যাংকিং সিস্টেম। কোর ব্যাংকিং সিস্টেম ওটাই। কোর ব্যাংকিং সফটওয়্যারের 5টি কার্যাবলী। তো আপনি যেখানে পোস্টিং দিচ্ছেন তার 5টি কার্যাবলীটা এখানে বলছে। লেনদেনের লেজার বজায় রাখা, লেনদেনের খতিয়ান বজায় রাখা। লেজার বলতে বোঝায়, লেজার ইংরেজি শব্দ, বাংলা শব্দ তো খতিয়ান। লেনদেনের খতিয়ান বজায় রাখা, গ্রাহকদের তথ্য রাখা, ঋণ এবং আমানতের সুদ গণনা, উত্তোলন এবং জমার ক্ষেত্রে অ্যাকাউন্টগুলির সামঞ্জস্য, আন্তঃ শাখা কার্যক্রম সহজতর করা। এই কাজগুলি কোর ব্যাংকিং সফটওয়্যার করে থাকে। এই যে আরেকটা আছে গুরুত্বপূর্ণ, কোর ব্যাংকিং সফটওয়্যারটা তো অনেক গুরুত্বপূর্ণ। এখন এটাও দেখবো আমরা। হোয়াট ইজ দ্য সুইচিং সফটওয়্যার? সুইচিং সফটওয়্যার কি? সুইচিং সফটওয়্যার উদ্দেশ্য বর্ণনা, মানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেক গুরুত্বপূর্ণ, আসার মতো না। আমরা যে প্রশ্নগুলো দেখবো সেই প্রশ্নগুলোর মধ্যে এগুলো থাকবে। সুইচিং সফটওয়্যার কি? সুইচিং সফটওয়্যার উদ্দেশ্য বর্ণনা, বাংলাদেশে ব্যবহৃত সুইচিং সফটওয়্যার নাম লেখা। আচ্ছা, আমরা এই সুইচিং সফটওয়্যার সামনের দিন থেকে দেখবো। এখন আছে হচ্ছে ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট। ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট দেখবো। আপনাদের যাদের ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট আছে তাহলে একটু কাইন্ডলি ঢুকবেন ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টে। আজকে তাহলে এটা এখানে রাখলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।